সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সব উত্তেজনা পেছনে ফেলে হোয়াইট হাউসে প্রবেশ করতে যাচ্ছেন জো বাইডেন। বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসবে এর ফলে? বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পড়তে পারে কোনো প্রভাব? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় জো বাইডেনের হোয়াইট হাউস যাত্রা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর ওয়ালিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আছেন মাইলুন আলম, কূটনৈতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হাসানুজ্জামান সাকি, স্পেশাল করেসপন্ডেন্ট সময় সংবাদ, এবং লস্কর আল মামুন, করেসপন্ডেন্ট লস অ্যাঞ্জেলস সময় সংবাদ। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আনন্দের জোয়ারে ভাসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, ঐক্যের ডাক বাইডেনের। ফল প্রকাশের একদিন পর নীরবতা ভেঙে আবারও কারচুপির অভিযোগ ট্রাম্পের। করোনাকালে পরীক্ষা না নেয়ার দাবিতে রাজধানীর শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের ধাওয়া, বেশ কয়েকজন আহত। 2021-22 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় থাকছে না ঘ ও চ ইউনিট। অনিশ্চয়তার মুখে 16টি বিষয়, বলছেন সমাজবিজ্ঞানের ডিন, মানতে নারাজ ভিসি। বিজিবিতে যোগ হলো 2টি অত্যাধুনিক হেলিকপ্টার, জল স্থলের পাশাপাশি বিচরণ করবে আকাশেও। উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, সীমান্ত সুরক্ষায় কাজ করছে সরকার। এবং পটুয়াখালী জেলা বিএনপির নতুন কমিটির সভায় দুর্বৃত্তদের হামলা, সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড, আহত অন্তত 10। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম হোয়াইট হাউসের জো বাইডেনের হোয়াইট হাউস যাত্রা। আপনারা জানেন যে 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তো তার নির্বাচিত হওয়া সহ অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি শুরুতেই যুক্ত হতে চাই, আমাদের নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন হাসানুজ্জামান সাকি। তার সঙ্গে হাসানুজ্জামান সাকি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা আজকে যেটি আমাদের খবরের শিরোনামে পড়লাম যে এখন ঐক্যের ডাক দিয়েছেন বাইডেন, আর অপরদিকে নীরবতা ভেঙে একদিন পর কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প, আবারও অভিযোগ তুলেছেন। তো আসলে এই যুক্তরাষ্ট্রে যে নির্বাচনটি হয়ে গেল, সেখানে কারচুপির অভিযোগ তোলার কোনো সুযোগ রয়েছে কিনা, কিংবা ভুয়া ভোট দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, আপনি পর্যবেক্ষণ করেছেন খুব কাছে থেকে, আপনার বিশ্লেষণ কি? অনেক ধন্যবাদ রুমেল। প্রথমে একটু সংশোধন করে দিই, আমি নিউ ইয়র্কে নেই, আমি এখন রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছি। আচ্ছা, যাই হোক, আপনি যে কথাটি বলছিলেন যে কারচুপির অভিযোগ তো যে কেউ তুলতেই পারে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কিন্তু এবং নির্বাচনী প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হয়, তাতে করে কারচুপির অভিযোগ সচরাচর তোলা হয় না। তবে ডোনাল্ড ট্রাম্প, যিনি রাষ্ট্রের সর্বময় কর্তা, তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন তার অধীনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও নির্বাচনী প্রক্রিয়ায় তার কোনো হস্তক্ষেপ থাকে না মার্কিন রাজনীতিতে, এবং মার্কিন যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে প্রশাসনিক অবস্থায় সেখানে থাকে না। বোর্ড অফ ইলেকশন তারাই পুরো নির্বাচনটি করে থাকেন। যে কারণে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেও যেসব প্রশ্ন তুলেছিলেন, তার একটিও কিন্তু বোর্ড অফ ইলেকশন আমলে নেয়নি, এবং তিনি আদালতের শরণাপন্ন হয়েছিলেন ভোটের আগেও, কিন্তু দু একদিন আগেও সেই সব জায়গাগুলোতে কিন্তু ভোট প্রক্রিয়া নিয়ে তিনি আদালতে গিয়েছিলেন, সেটি কিন্তু আদালত খারিজ করে দিয়েছিল, আমলে নেয়নি। এখন তিনি তুলেছেন ভোট কারচুপির অভিযোগ। যুক্তরাষ্ট্রের যে প্রক্রিয়ার মাধ্যমে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়, তাতে করে এই ফ্রড ভোট বা ভোট কারচুপি, ভুয়া ভোট দেওয়ার সুযোগ একেবারেই কম। বিচ্ছিন্নভাবে দু একজন, 100 জন, 200 জন হয়তো পুরো একটি দেশের মধ্যে নানানভাবে একটি ভোট কারচুপি করার মতো একটি প্রচেষ্টা হয়তো চালাতে পারে। সেটি তো যে কেউ যে কোনো ভাবেই এখানে চালাতে পারে। কিন্তু পরিশেষে যে সবশেষ কথাটা হচ্ছে যে কারচুপি দেওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রত্যেকেরই একটি সোশ্যাল নাম্বার থাকে। এই সোশ্যাল নাম্বারটি হচ্ছে তার আইডি। সেই আইডি অনুযায়ী চেক করে তারপরে এক একটি ব্যালট কালেক্ট হয় এবং গণনা হয়, এবং সেটি সঙ্গে সঙ্গে ইলেকট্রাল পদ্ধতিতে, সেটি কিন্তু ইলেকট্রনিক পদ্ধতিতে সেটি কিন্তু কাউন্ট হয়ে যায়, কম্পিউটারাইজড হয়ে যায়। সেখানে কেউ একজন দুবার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ একজনের অন্যের ভোট দেওয়ারও সুযোগ নেই। কারণ
যুক্তরাষ্ট্রের না নাগরিকদের এই প্রত্যেকেরই সাকিব ভাই, নিজেদের আইডি আপনি নাম্বার যে আছে, বিষয়টি আপনারা বলছেন তাদের যে পরিচয় সুযোগ নেই কারোরই, তো এটি তো ভোট গ্রহণটা হয়। সাকিব ভাই, আপনি যেটি বলছেন যে এখানে ভুয়া ভোট কিংবা দ্বিতীয়বার ভোট কিংবা কোনো ধরনের কারসাজির কোনো সুযোগ নেই, এই বিষয়টি তো ডোনাল্ড ট্রাম্পও খুব ভালো করেই জানেন। তো তারপরেও তিনি অভিযোগটি কেন তুলছেন, প্রেক্ষাপটটি কি আপনার কাছে কি মনে হয়? জি, এখন উনি যেসব অভিযোগগুলো নির্বাচনের আগেও তুলেছেন হুম। এবং মার্কিন রাজনীতিতে যেসব ইস্যু তিনি নির্বাচন পূর্ব যেসব ইস্যু তুলে নিয়ে এসছেন, এইসব ইস্যুগুলো তো এর আগে কখনো কেউ তুলেনি। তো উনি ব্যক্তিগতভাবেই স্বভাবগত আচরণগতভাবেই তো তিনি একটু ব্যতিক্রমী মানুষ হিসেবেই আমরা জানি। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় একজন মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হন। তিনি প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ৪ বছর ক্ষমতায় থাকার পরে পরবর্তী যে ইলেকশন, সেই ইলেকশনের প্রচারণায় তিনি হাজার হাজার মানুষের সামনে জাতির উদ্দেশ্যে বলেন যে আমি রাজনীতিবিদ নই। তাহলে এটি কিভাবে সম্ভব? এটি রাজনৈতিক প্রক্রিয়ায় যিনি নির্বাচিত হন, তিনি বলছেন যে আই এম নট এ পলিটিশিয়ান। তো সেই জায়গায় উনি অনেক কিছু বলতে পারেন। জি, বাট ধন্যবাদ সাকিব ভুয়া ভাই, ভোট আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। ডক্টর ওয়ালির রহমান স্যার, আপনি আমাদের সঙ্গে শুনছিলেন যে আমাদের হাসানুজ্জামান সাকি বলছিলেন যে কারচুপির তো কোনো সুযোগই নেই, আবার কোন প্রেক্ষাপটে তুলেছেন সেটিও জানতে চেয়েছিলাম। জনাব হাসানুজ্জামান সাকি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, আপনি স্যার পুরো বিষয়গুলো দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক দশক ধরে পর্যবেক্ষণ করেন। তো আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক শিষ্টাচার, তাদের সামাজিক অবস্থান, তাদের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো যেরকমভাবে যথেষ্ট পরিমাণে কার্যকর বলে আমরা জানি, সব প্রেক্ষাপট মিলিয়ে এই যে এক প্রার্থী যিনি আবার কি বলে যে একেবারেই প্রেসিডেন্ট পদেই ছিলেন, তো এই অভিযোগের প্রেক্ষাপটটা কি আমরা এভাবে ধরবো যে এই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সময় যে বৈচিত্র্যপূর্ণ চরিত্র, বিভিন্ন ধরনের মন্তব্য, এরকম একটি বৈশিষ্ট্যের মধ্যে নিয়ে আসবো, নাকি স্যার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেট রিপাবলিকানদের রাজনৈতিক যে সৌহার্দ্য, সেটার মধ্যে কিছুটা ফাটল বা দূরত্ব সেইভাবে দেখবো, কিভাবে দেখা যায়? না, ধন্যবাদ। এখানে 274 বছর এর ইতিহাসে এভাবে ওখানে নির্বাচন হচ্ছে। কম বেশি হয়েছে যে কত কংগ্রেসম্যান, কত সিনেটর হবে কোথায়, সেটা কম বেশি হয়েছে। এখন এই রকমের অবস্থা এই 274 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো হয়নি। সেখানে সবচেয়ে ভালো বলছে 3 জন যারা প্রেসিডেন্টস বায়োগ্রাফার্স, তখন থেকে একজন মারা গেছে, জীবিত আছেন এখনও 3 জন, যারা একজন খুবই বয়সী মহিলা আর বাকি 2 জন মোটামুটি আছেন 70-80 না 70-75। একজন হলেন মিস্টার নাফথালি, সিস্টোরিয়া নাফথালি, দেন ডেভিড ব্রিঙ্কলে, আর থার্ড পার্সন হচ্ছে ডোরিস কার্নস গুডউইন। গুডউইনকে আমি বাদ দিচ্ছি। এই 3 জন তারা বলছে একই কথা যে তারা কোনো দল করে না, না এটা রিপাবলিকান নর, যে মার্কিন যুক্তরাষ্ট্রের 274 বছর বছরের ভিতরে এরকমভাবে কোনো ঘটনা ঘটে নাই যে একটা নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন তাকে বরং কনসিড না করে যিনি তার প্রতিদ্বন্দ্বী করছিলেন তিনি সেটাকে গ্রহণ করছেন না, গ্রহণ না করে তিনি বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে তাকে হ্যারাস করা, বা এখানে গণতন্ত্রকেই তিনি কাইন্ড অফ যেন অবিশ্বাসযোগ্য করে চেষ্টা করছেন মার্কিন জনগণের ভিতরে। এখানে কতগুলো প্রশ্ন আছে, সেটা হলো যে যেগুলো আমার এই যে নাফথালি খুব ভালোভাবে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ফ্যামিলি ইতিহাস, হিস্ট্রি, সেই হিস্ট্রি তিনি পড়েছেন, মানে তার উপরে তিনি লিখেছেন যে হু ইজ ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইতিহাস, তার বাবা যা করেছেন, বাবা যেটা করেন, বাবাকে বেশি ইনফ্লুয়েন্স করেছিল, যে সে বাবার যেটা কথা ছিল যে হয় তুমি পাবে, না হলে তুমি কিছুই পাবে না, কিন্তু ছাড়বে না সহজে। তো এখানে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে আপনার যখন বুশ সিনিয়র হারে গেলেন, প্রেসিডেন্ট কার্টার হারলেন 1 টার্মের পরে, তারপরে ম্যাককেন হারলেন 1 টার্মের পরে,
তারপরে আমাদের কি নাম অ্যালগোরকে হারিয়ে দেওয়া হলো বেসিক্যালি, দ্যাটস অ্যানাদার স্টোরি। তো তখন তারা যারা ওই প্রথম টার্মে এই চারজনই কিন্তু তিনজন হেরেছেন, তো তিনজনই আপনার উইদিন আওয়ার্স went to the first picked up the phone, congratulated the opposition, ধন্যবাদ। দেন সেকেন্ড, সে পাবলিক টেলিভিশনে গিয়ে বলছে যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেশের উন্নতির জন্য সেভাবে আপনি আমাকে যখনই চাইবেন আমি আপনার ডিসপোজালে থাকবো। নাও এখানে কিন্তু প্রশ্ন যেটা করছে, এই যে ওর বায়োগ্রাফার যা প্রশ্ন করছে সেটা যে হু ইজ ডোনাল্ড ট্রাম্প। না, ডোনাল্ড ট্রাম্পের বিলিয়ন ডলার বিজনেস চীনে হচ্ছে। ইটস লুক দি ডাইকটমি ইন এ ম্যান, এ পার্সন। বিলিয়ন ডলার বিজনেস তার মেয়ে করছে চীনে এবং তিনি সেখানে মিলিয়ন ডলার ট্যাক্স দিচ্ছেন, ওয়ারাজ ফেডারেল ট্যাক্স তিনি দিচ্ছেন $750। একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে হলে তো আপনাকে জানতে হবে এইগুলো, এই যেগুলো এরা বের করে জানাচ্ছে। দেন আপনার তিনি রাশিয়াতে তার ইনভেস্টমেন্ট আছে এবং এটা বিভিন্নভাবে তার নামে নেই, অন্যদের নামে আছে। একজনই জানে সেখানে, ভ্লাদিমির পুতিন, যার জন্য তিনি, এটা কিন্তু এনারা লিখছেন, এটা ডোনাল্ড ট্রাম্প, এটা জো বাইডেনের পক্ষ থেকে বলছে না কিন্তু, না যে ওখানে তার বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট রাশিয়াতে আছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে, সেটা পুতিন জানে। যার জন্য এ পর্যন্ত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেনি পুতিনের বিরুদ্ধে, নট ওয়ান্স। সে তার লোকজনকে দোষ দিয়েছে, তার এন্টায়ার ইন্টেলিজেন্সকে দোষ দিয়েছে, কমিউনিটিকে দোষ দিয়েছে, কিন্তু কখনো পুতিনকে সে দোষ দেয়নি। তো দিজ আর সাম অফ দি ইস্যুস, ফ্যাক্টস রাদার, নট ইস্যুস, ফ্যাক্টস। তাহলে কি স্যার আমরা এটা বলতে পারি যে আমাদের হাসানুজ্জামান সাকি যেটি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প বলছেন আই এম নট এ পলিটিশিয়ান, ডোনাল্ড ট্রাম্প তাহলে কি স্যার রাজনীতিটা আসলে করতে চাননি নাকি রাজনীতিটা ধরতে চাননি, ব্যবসায়িক সত্তাটাই ধরে রাখতে চেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরেও কিংবা এবার হেরে যাওয়ার পরেও? ওয়েল নো, নট এক্স্যাক্টলি, কারণ সে খুব ভালোভাবে জানে যে ক্ষমতা, পাওয়ার গিভস হিম ফ্যাসিলিটি। এই যে ব্যবসা বাণিজ্য করছে, তার মেয়ে যে চীনে গিয়ে বিলিয়ন ডলারের একটা এস্টাবলিশমেন্ট রেখে আসলো সেখানে, আবার অন দি ওয়ান হ্যান্ড এটা সে ব্যবসা করছে, অন দি আদার হ্যান্ড সে কী করছে, চীনকে সবচেয়ে বড় শত্রু বলছে, কারণ কি বলে ওভার দিস করোনা ভাইরাস। তো সেখানেও তার দ্বিমুখী কথাবার্তা তিনি বলছেন। প্রথমে প্রশংসা করেছেন, বলেন যে শি জিনপিং হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, ভালো মানুষ, এবং তিনি কি কাজ করেছেন। এখন তিনি গালিগালাজ করছেন যে পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি, যে কথাটা বায়োগ্রাফার ডোরিস কার্ড বলছেন যে পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি আমেরিকাতে বহুবার হয়েছে। বড় দেশ, 50টা অঙ্গরাষ্ট্র, হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু এই রকমের অবস্থা মার্কিন ইতিহাসে কখনো আসেনি। তাহলে কর্তব্যটা কি? কী কর্তব্য কি? উই হ্যাভ টু ফাইন্ড আউট হু ইজ দিস ম্যান। এর ভিতরে আমাদের আপনাদেরই এক চ্যানেল এখানে আছেন, আমি তখন ওই জুমে নিয়েছে কথা বলছেন, যে আমাকে জিজ্ঞেস করছেন যে অ্যাঙ্কার, যে আপনি কি মনে করেন যে ট্রাম্প সাহেবকে কোনো বাইরের কাউকে শক্তিশালী সেনাবাহিনীকে নিয়ে এসে বের করতে হবে? আমি তার উত্তরে বললাম যে অ্যাজ অফ নাও, দ্যাট ওয়াজ 3 weeks ago, বিফোর দ্য ইলেকশন। রাইট। আমার যেটা মনে হয়, যা দেখছি মনে হয় না সেটার দরকার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কথাটা উঠবে কেন? রাইট। আমেরিকার ইতিহাসে যাকে আমরা বলি যে গণতন্ত্রের কি বলি আমরা, সূতিকাগার বলি আমরা, ব্রিটেনকে বলি, কিন্তু আমেরিকাতে যে সবচেয়ে বড় বা সবচেয়ে ভালো গণতন্ত্র চর্চা হয় যেসব দেশে, তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে আমরা বলি যে সবচেয়ে বড় গণতন্ত্র হচ্ছে ভারত, আর সবচেয়ে পুরনো গণতন্ত্র হচ্ছে, যে গণতন্ত্রের চর্চা হচ্ছে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এইখানে
আমাদেরকে এটা আমি বিফোর আই এন্ড দিস পার্ট, সেটা হচ্ছে যে উই হ্যাভ, যে প্রশ্নটা নাপথালি করেছেন, হিস্টোরিয়ান নাপথালি করেছেন, যে উই হ্যাভ টু সি সামথিং বিয়ন্ড দিস, রাইট, বিয়ন্ড দিস, যে ডোনাল্ড ট্রাম্প কেন এটা করছেন। জি, এটাকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করছেন, আমাদের জন্য করছেন, না ফর সামবডি এলস, অথবা নিজের জন্য করছেন? এটা তারা বলেনি। না, আমি বলছি স্যার। কারণ সেটা খুবই ক্ষুদ্র জিনিস, জি, কিন্তু একটা দেশের সঙ্গে সম্পর্ক তার আছে, যেমন রাশিয়া। জি। রাশিয়া হলো ওদের 1 নম্বর, ওদের লিস্টে শত্রু। রাইট, কারণ যে তাদের রাশিয়া হচ্ছে 5,500 নিউক্লিয়ার মিসাইল, আর আমেরিকা হলো 4,500 নিউক্লিয়ার মিসাইল। যদিও আমেরিকার মিসাইলগুলো মোর পাওয়ারফুল দেন। স্যার এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে আরেকবার যুক্ত, একটু মাইনুল ভাইকে শুনে তারপরে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। মাইনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি যে প্রশ্নটি স্যারকে করেছিলাম, কিংবা সাকিব, অনেকটা এরকমই, যদি ব্যাপারটি এরকম করে আমি জানতে চাই আপনার কাছে। ধরেন এই জো বাইডেন 72-এ প্রথম সেনেটর হলেন, সবচেয়ে কম বয়সী, আজকে এত বছর বয়সী প্রেসিডেন্ট, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ। আবার অপরদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আমাদের হাসানুজ্জামান সাকি বলছিলেন যে তার বক্তৃতাতে তিনি বলেছেন আই এম নট পলিটিশিয়ান। আবার স্যার এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তো সব কিছু মিলে এই নির্বাচনের যে দুই প্রার্থীর মধ্যে ফারাকটা কোন জায়গাটাতে তৈরি হয়ে গেছে? জো বাইডেন নির্বাচিত হওয়ার পর যথারীতি তার পূর্বসূরীদের ধারাবাহিকতায় ঐক্যের ডাক দিয়েছেন, কিন্তু ট্রাম্প কিন্তু ওয়েলকাম করতে পারেননি, যেটি অন্য পূর্বসূরীরা করে গেছে। ট্রাম্প অভিযোগ করছেন, মামলা করবেন, প্রতিবাদ করছেন, এই ব্যাপারটা। এবং কোন শহরে আজকে ডেমোক্র্যাট রিপাবলিকান না, আমি যদি দুজন প্রার্থীকে ধরি, এটা হচ্ছে যে কোন শহরে তার সমর্থকদের কিছু বিক্ষোভ সমাবেশ, প্রটেস্ট হয়েছে। আপনি একটু আগের ইস্যুটা একটু বলতে চাই, যে ট্রাম্পের মামলা কিংবা অভিযোগ কিংবা মার্কিন জুডিশিয়ারির ব্যাপারে। তার আগে তার যে পার্টি, একজন ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে একটা রিপাবলিকান ক্যান্ডিডেট, পার্টির একটা ফোরাম আছে। আমি এই কিছুক্ষণ আগে প্রাপ্ত খবরগুলো একটু বলতে চাই। রিপাবলিকান প্রেসিডেন্ট ম্যাকড্যানিয়েল এবং আরেকজন বড় পলিসি মেকার মিট রমনি, সবাই চিনে তাকে, এরপর সিনেটর ব্লান্ট, এরা একটা বৈঠক করেছেন। এবং মূল পরিস্থিতি দাঁড়িয়েছে রিপাবলিকানরা দ্বিধাবিভক্ত, ট্রাম্পের পক্ষে অবস্থান নেওয়া, নির্বাচনকে চ্যালেঞ্জ করা, লিগ্যাল পজিশনে যাওয়া, এবং সেই কোর্ট পর্যন্ত, কোর্ট ইস্যুতে। এবং 30% পার্টির 30%-এর সমর্থনও উনি পাননি, 30% পেয়েছেন সর্বোচ্চ। 70% পার্টিম্যান, রিপাবলিকানের নেতা কিংবা পলিসি মেকাররা বলছেন যে এই অভিযোগ আনফাউন্ডেড এলিগেশন অন ইলেকশন প্রসেস, এটা বলেছেন। সুতরাং এটা বোঝা যায় যে ট্রাম্পের দলের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং বড় বড় যারা নেতা, বড় বড় পলিসি মেকার, তারাও ট্রাম্পের এই অভিযোগের সাথে কিংবা এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চান না। আপনি যেটা বলেছেন যে এত বড় ফারাকটা কেন হলো, এবং ট্রাম্প, আমার ধারণা আগামী দিনগুলোতে কি হয়, তার অবস্থার পরিবর্তন হবে। ভোটের ফারাকটা, আমি বলছি মানসিকতার ফারাক, ভোটের পার্থক্য কিন্তু দুজনের মধ্যে খুব বেশি নয়। মানসিকতার ফারাক খুবই একটি সুন্দর ইস্যু বলেছেন আপনি। মানসিকতার ফারাক হলো ব্যক্তিত্বের ফারাক। আমি এই পর্যায়ে বলবো, ট্রাম্প একজন অভিনেতা, রিয়েলটর, বিজনেসম্যান, বিলিয়নিয়ার, অনেক কিছু, বিজনেসম্যান, হ্যাঁ। আর রমনি, আই এম সরি, জো বাইডেন একজন ক্যারিয়ার পলিটিশিয়ান। এর দুটো একটা বড় ফারাক। আচ্ছা, যদি একজন নন পলিটিশিয়ানও যদি প্রেসিডেন্ট হয়, আবার যদি অন্য আলোচনা যাই, আপনি বলছেন যে ক্যারিয়ার পলিটিশিয়ান জো বাইডেন, আবার গত নির্বাচনের কথা যায়, যেখানে ট্রাম্প নির্বাচিত হলেন, হিলারি ক্লিনটনের সঙ্গে প্রার্থিতা করেছেন। হ্যাঁ, কেন হেরে গেলেন? হিলারি ক্যারিশমা কিন্তু আন্তর্জাতিক পরিচিতি ভাবে যখন আসছে, নতুন যখন ট্রাম্প এসছে, যে প্রক্রিয়া এসছে, তখন ট্রাম্পকে আমরা ট্রাম্পের মূল 4 বছরে যে ট্রাম্পকে চিনেছি আমরা, তার যে প্রেসিডেন্সি, এটাকে একটা বড় মূল্যায়ন হয়েছে, এবং এটা পরাজয়ের কারণ বলে মনে করেন। এখানে অনেকগুলো কারণ আছে, সেটার একমাত্র প্রধান সর্বশেষ কারণটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যদি বলেন, 1 নম্বর কারণ করোনা, 2 নম্বর করোনা, 3 নম্বর করোনা, এরপরে অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, করোনা এটা তাকে করে কফিনে পেরেক দেওয়ার মতো। আপনি ট্রাম্প একজন প্রেসিডেন্ট বাই চান্স, এটাই বলতে হবে, নট বাই ক্যারিয়ার অর নট বাই। তবে একটা নতুনত্ব দিয়ে উনি প্রেসিডেন্ট হয়েছেন, এবং হিলারির কিছু দুর্বলতার সুযোগ নিয়েছেন, কিছু নেতিবাচক ব্যাপার ছিল, এবং ওইটার সুযোগ দিয়েছেন। সেই পিছনে যাব না, এই সময় স্টুডিওতে তখন আমরা অনেক আলোচনা করেছি হিলারির ইমেল কেলেঙ্কারি, হিলারিকে একজন মহিলা উইমেন প্রেসিডেন্টকে নেয়ার মতো মানসিকতা আমেরিকান ভোটারদের আছে কিনা, সেটা একটা ব্যাপার। আবার হিলারির কিছু পার্সোনাল ইমেজ ভালো, কিন্তু তার
বিল ক্লিনটনের সময় থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল এটা একটা কারণ হিসেবে বলা যায়। তবে ট্রাম্প একটা নতুন প্রার্থী এবং নতুন হিসাবে তখন উইন ওভার করেছেন তার কিছু বক্তব্য এবং তার ক্যারিশমা দিয়ে। কিন্তু ট্রাম্প যখন এই 4 বছরের শাসনামলকে দেখেছে, পুরো বিশ্ব দেখেছে এবং তার সময়ের কথাগুলো এসছে, আসার পর ট্রাম্পকে মূল্যায়ন করেছে এবার এবং সবচেয়ে বড় হলো যে ডিনায়াল টু কোভিড ম্যানেজমেন্ট, করোনার মতো একটা অজানা এবং এমন একটি বিষয় চলে এসছে, পুরো বিশ্ব যখন আক্রান্ত হয়েছে, এটা আমেরিকান প্রেসিডেন্ট, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনই সবচেয়ে অগ্রণী ভূমিকা নেওয়া দরকার ছিল, সেটা নেয়নি। একবার মাস্ক খুলে ফেলা, একবার ওপেন করে দেওয়া, রিওপেন করা, এই ধরনের কর্মকাণ্ড এবং হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হেলথ সেক্টর থেকে শুরু করে সব 2,30,000 মানুষ মারা গেছে, আমেরিকান পিপল মারা গেছে। রাস্তায় মানুষের লাশ পড়েছিল, ট্রাকে লাশ স্তূপ করে দেখেছে মানুষ, পুরো বিশ্ব দেখেছে। এটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা সরকারকে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হয়। উনি তখন ওনার রাজনীতি, ওনার যা যা করণীয় স্বভাবসুলভ কাজগুলো করেছেন। মোরওভার স্যার যেটা বললেন, ব্যক্তি ট্রাম্প, ব্যক্তি প্রেসিডেন্ট, তার পার্সোনালিটি, তার ইন্টিগ্রিটি, তার সততা, তার সত্যতা, তার কথার উপর নির্ভর করা, কথা ঠিক রাখা, অঙ্গীকার করা, সকাল বিকাল বিভিন্ন সময় কথার পরিবর্তন দেখেছেন। অনেকে বলে মিথ্যা কথা বলেছেন, অসত্য কথা বলেছেন, সিভিল সোসাইটিকে অবজ্ঞ করা, গণমাধ্যম, মিডিয়ার সাথে, আমেরিকার মিডিয়া ইজ দ্য স্ট্রংগেস্ট মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। আমেরিকার টেলিভিশন চ্যানেল, অনলাইন বলেন, বড় বড় নিউজ পেপারগুলো বলেন, বিখ্যাত পত্রিকাগুলো, এগুলো সবচেয়ে বিখ্যাত এবং প্রতিষ্ঠিত ভালো সাংবাদিকতার একটি উজ্জ্বল উদাহরণ। ফেক নিউজ বলে বলে উনি ওইভাবে করেছেন, যার ফলে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। জি, ধন্যবাদ মনির ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যুক্ত আছেন লস্কর আল মামুন, একটু তার সঙ্গে কথা বলতে চাই। লস্কর আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমি একটু জানতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর আনন্দের জোয়ারে ভাসছে, মার্কিনীদের আনন্দের খবর আমাদেরকে বলেন, কিভাবে উদযাপন করছেন তারা? ধন্যবাদ। আপনার মাধ্যমে যেটি এতক্ষণ আলোচনা হচ্ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তি যে পার্থক্য, তো আনন্দের খবরের আগে আমি একটু বলতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে উনি হচ্ছেন ব্যবসায়ী, সবকিছুর মধ্যেই কিন্তু ব্যবসায়িক চিন্তাধারাটাই কাজ করেছে। তো সে কারণে মানুষ মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির মধ্যে এরকম একজন ব্যক্তি অথবা ব্যবসায়িক মনোভাবের আধিপত্য ছিল, সেটি কিন্তু মার্কিন জনগণ বেশ ভালোভাবে নেয়নি। যেটি মানুল ভাই একটু আগে বলছিল যে যে করোনা পরিস্থিতির অবস্থা, সেটির কারণে কিন্তু তার এই বড় পরাজয়। শুধু তাই নয়, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অবহেলা করেছে। আপনি যদি একটু পেছনে যাই, যে জর্জ ফ্লয়েড হত্যা মামলা যেটা হয়েছিল বর্ণবাদ বৈষম্য, আপনি দেখবেন যে সিএনএন টেলিভিশনের যে সাংবাদিক ভ্যান জনস, তিনি কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেঁদেছেন অন লাইভ। কারণ তিনি বলেছেন যে জর্জ ফ্লয়েড বলেছিল আই ক্যান ব্রিথ, মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না। তো উনি বললেন যে মার্কিন জনগণও কিন্তু নিঃশ্বাস নিতে পারেনি। এমন একটি অবস্থা, মানে দুরূহ অবস্থা তিনি তৈরি করেছেন যে পুরো জর্জ ফ্লয়েড শুধু নয়, সেখানে মার্কিন জনগণও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেননি। এখন কিন্তু সেই স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। সেই সূত্র ধরেই আমি বলতে চাই যে স্বস্তির নিঃশ্বাস নিতে গিয়ে যে আনন্দটা হয়, সেই উৎসব কিন্তু পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আমরা দেখেছি সংবাদ মাধ্যমে যে এই দেশের বাইরে, ইভেন কি বাংলাদেশের, আমাদের মানুষের বাংলাদেশেও একটি বড় উৎসবের আমেজ হয়েছে এবং সেই উৎসবের যে ছোঁয়া লেগেছে পৃথিবীর বিভিন্ন দেশ। তো সেটি কিন্তু গত 2 দিন ধরে চলছে। আপনি যদি জানতে চাইছেন, লস অ্যাঞ্জেলেস শহর থেকে শুরু করে বিভিন্ন বড় বড় শহরে প্রত্যেকটি অঙ্গরাজ্যের আনাচে কানাচে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং একটা বহিঃপ্রকাশ হয়েছে। আপনার মাধ্যমে আরেকটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিগত নির্বাচন অর্থাৎ 2016 সালের নির্বাচনে হিলারি যখন পরাজিত হয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, যেদিন তিনি রাষ্ট্রপতি হলেন তার ঠিক পরেই কিন্তু দেশব্যাপী একটি বড় আন্দোলন হয়েছে। সেই আন্দোলন কিন্তু একেবারে শিক্ষার্থী পর্যন্ত, স্কুল পর্যন্ত গড়িয়েছিল এবং তারা বলেছিল ডোনাল্ড ট্রাম্প ইউ আর নট আওয়ার প্রেসিডেন্ট। এই যে একটি প্রতিক্রিয়া সে সময় তৈরি হয়েছিল, আমরা কিন্তু সেই প্রেক্ষাপটে এই দৃশ্যটি এবার দেখিনি। সাধারণ মানুষ কিন্তু নেমেছেন কিসের জন্য? তারা নেমেছেন কিন্তু জো বাইডেনকে অভিনন্দন জানাতে নেমেছেন। এখন পর্যন্ত যদিও ট্রাম্পের সমর্থক রাস্তায় ছিল, কিন্তু দেখেন যে তারা কিন্তু কখনো কোথাও এরকম বলেননি যে জো বাইডেন আমাদের প্রেসিডেন্ট না, আমরা তাকে মানি না, এই শব্দটা কিন্তু আমরা শুনিনি। যদিও তার একটা বিরাট, ডোনাল্ড ট্রাম্প বেশি ভোট পেয়েছেন, তিনি কিন্তু কম ভোট পাননি, সেই তুলনায় মানুষ কিন্তু তার পক্ষে নেমে এই ধরনের একটি অভিযোগ প্রকাশ করেননি। সুতরাং এটি সুস্পষ্ট ভাবে বলা চলে যে এটি মার্কিন জনগণের
একটি ব্যালট বিপ্লব হয়েছে এবং এই ব্যালট বিপ্লবে কিন্তু মার্কিন জনগণের একটি মানে আস্থার একটা বিশ্বাসের প্রতিফলন তারা ঘটিয়েছে। জি, এবং ধন্যবাদ এটি মামুন ভাই, এখন আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। জনাব হাসানুজ্জামান সাকিব, আপনি নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে, একটু জানতে চাই আপনার কাছে এই লস্কর মামুন যেমন বলছিলেন, আর পাশাপাশি আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী যারা আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এই ডোনাল্ড ট্রাম্পের পরাজয়, জো বাইডেনের বিজয়, তাদের মধ্যে প্রতিক্রিয়া কি? জি, প্রতিক্রিয়া অবশ্যই ভালো। সবাই অভিনন্দন জানাচ্ছেন। আপনি হয়তো জানেন যে আমি গতকালকে রাতে যে বিজয় ভাষণ দিয়েছেন জো বাইডেন, তার বাড়ি ডেলাওয়্যারের উইলমিংটনে, ডেমোক্রেট পার্টির হেডকোয়ার্টারে, সেখানে আমি ছিলাম এবং সেখানে থেকে আমি সেটি সরাসরি সম্প্রচার করে সময় সংবাদের দর্শকদেরকে দেখিয়েছি জো বাইডেন কি বলেছেন, কমলা হ্যারিস কি বলেছেন। সেখানে যে লাখ লাখ মানুষের সমাবেশ, ওখানেও আমি অনেক বাংলাদেশিদেরকে, কয়েকশো বাংলাদেশিদেরকে আমি দেখেছি। অনেক মানুষ তো হয়তো এটি হয়তো কয়েক হাজার বাংলাদেশিও হতে পারে, আমি জানি না, কিন্তু আমার সঙ্গে প্রায় শখানিক বাংলাদেশি দেখা হয়ে গেছে। তো সবার মধ্যেই একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, একটা স্বস্তি ভাব ফিরে এসেছে। সেটি শুধু দেলোয়ার নয়, এর আগেই আমি ছিলাম ওয়াশিংটন ডিসিতে, যেটি হচ্ছে আপনি জানেন যে এই যুক্তরাষ্ট্রের নির্বাচন কাভার করেছি প্রায় 25টি অঙ্গরাজ্য ঘুরে ঘুরে, এবং সর্বশেষ রাজধানী ওয়াশিংটন ডিসিতে সময় সংবাদের হেডকোয়ার্টার ছিল, নির্বাচনী হেডকোয়ার্টার ছিল, সেখান থেকেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, নির্বাচনী কাভারেজ। সেই হোয়াইট হাউসের সামনে কিন্তু আমি বারবার গিয়েছি, এবং গতকালকে যখন নির্বাচনের ডিক্লেয়ার হলো ঠিক এই সময়টাতে, তখন কিন্তু আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা শহরে যেমন রাস্তায় নেমে এসেছে মানুষজন, তখন কিন্তু হোয়াইট হাউসকে ঘিরেও কিন্তু আবারও মানুষজন রাস্তায় নেমে এসেছে। এবং আন্দোলনকারী, বিক্ষোভকারী যারা ব্ল্যাক লাইভস ম্যাটার্স এর আন্দোলন করছেন, তারা যেমন, বাইডেনের সমর্থকরা যেমন, সবাই রাস্তায় নেমে এসেছে। অবস্থাটা একসময় আমার এমন মনে হচ্ছিল, রুমেল, যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করার পরে জয় এবং পরাজয় কারণ হবে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু অবস্থাটা এমন মনে হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে মনে হয় একটি অভ্যুত্থান হলো, ব্যাপারটি অনেকটা এরকম ছিল। এবং পুরো যুক্তরাষ্ট্রের যে হোয়াইট হাউসের যে চারপাশ, সেই চারপাশে বিক্ষোভকারীরা আশ্রয় নিয়ে অবস্থান নিয়েছে। নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীও তারা চরমভাবে তারা কড়া নজরদারিতে রেখেছিল, প্রত্যেকটা রাস্তা আটকে দিয়েছে। এমন একটি অবস্থা যে যদি হোয়াইট হাউস যদি ত্যাগ না করেন ডোনাল্ড ট্রাম্প, হয়তো জনতাই তাকে হোয়াইট হাউস থেকে বের করে দেবে, এমন একটি অবস্থা। আপনাকে একটু সর্বশেষ খবর দিতে চাই একটু, সেটি হচ্ছে যে এই যে পরাজয় স্বীকার করে নেওয়ার ব্যাপার, এই পরাজয় স্বীকার করে নেওয়ার জন্য যে রিপাবলিকান পার্টির যে শীর্ষ নেতৃত্ব, যেটি মাইনুল ভাই বলেছেন, সেই শীর্ষ নেতৃত্ব যেমন তাকে এখন বোঝাচ্ছেন, তেমনি তার পরিবারের সদস্য, অর্থাৎ তার মেয়ে, উপদেষ্টা ইভানকা ট্রাম্পের স্বামী, তিনিও সিনিয়র উপদেষ্টা এই প্রশাসনের, জ্যারেড কুশনার, তিনিও কিন্তু আমি দেখেছি গণমাধ্যমে এবং আমাদেরকে বিভিন্ন সূত্র বলছে, তিনিও তার শ্বশুরকে বুঝাচ্ছেন, অর্থাৎ ট্রাম্পকে বুঝাচ্ছেন যে যেন পরাজয় স্বীকার করে নেন। আরেকটি তথ্য দিব আপনাকে, সেটি হলো যে এই যে প্রেসিডেন্ট ইলেক্ট এখন জো বাইডেন, যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, প্রথা অনুযায়ী যিনি বর্তমান প্রেসিডেন্ট হোয়াইট হাউসে থাকেন, তিনি কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি যেটি করেন সেটি হচ্ছে নতুন প্রেসিডেন্টকে তিনি দাওয়াত দেন, হোয়াইট হাউসে চায়ের দাওয়াত দেন, হ্যাঁ, এবং সেখানে একটি সৌজন্য সাক্ষাৎ হয়। এটি প্রথা, এটি একটি রেওয়াজ। কিন্তু আমাদের সূত্র ডোনাল্ড ট্রাম্প সেটি করেননি, রিপাবলিকান সেটিও করবেন না। তিনি হোয়াইট হাউসে জো বাইডেনকে দাওয়াত দেবেন না, চায়ের নিমন্ত্রণ দেবেন না। এবং সোমবার, এটা তো আজকে স্থানীয় সময় তো রোববার, যুক্তরাষ্ট্রের দিন শুরু হয়েছে, কালকে তিনি আদালতে যাবেন, এই বিষয়টিও পরিষ্কার তার আইনজীবী রুডি জুলিয়ানি কিন্তু গণমাধ্যমকে জানাচ্ছেন। জি, ধন্যবাদ জানাব হাসানুজ্জামান সাকিব, আমাদের সঙ্গে থাকুন। মঞ্জুলা কিছু বলতে যাচ্ছেন স্যার সঙ্গে যুক্ত? একটু বিষয় বোধহয় এই পর্যায়ে যদি সম্ভব না হয়, পরে যদি বলেন যে এখন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হলো এবং দায়িত্ব গ্রহণ পর্যন্ত একটা বিরাট প্রক্রিয়া আছে, রীতি আছে এবং অনেক ধাপ অতিক্রম করতে হয়, এই বিষয়টা বোধহয় একটু আলোকপাত করা দরকার। আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসবো, তার আগে আমি একটু স্যারের সঙ্গে যুক্ত। স্যার, এই যে এর আগে আপনি এই ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে কিছুটা আলোচনা করতে চাচ্ছিলেন, বিশেষ করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক, সেটি নিয়ে অবশ্যই বলবেন। আর আরেকটি বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে একটু জানতে চাই। আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে আমাদের প্রধানমন্ত্রী আজকে কি বলে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জো বাইডেনকে এবং কমলা হ্যারিসকে। তো সেখানে প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন। তো এখন ডেমোক্রেটরা এসেছে, জো বাইডেন
এর প্রশাসন হয়তো কিছুদিন পরে আসবেন। তো সবকিছু মিলে আমাদের সঙ্গে সম্পর্কটা কিংবা আমাদের যে প্রাপ্তির জায়গাগুলো সেগুলো কতটুকু এগোবে বলে মনে করেন? বেসিক্যালি ডেমোক্র্যাটসরা বা ওদের সাথে আমাদের সম্পর্কটা সব সময় ভালো। এমন না যে আমরা পলিটিক্যালি কোনো রকমের অ্যাডভান্টেজ পেয়েছি, তা না, কিন্তু সম্পর্ক ভালো আমাদের সাথে, এক্সেপ্টিং ফর এ শর্ট ওয়াইল যখন হিলারি ক্লিন্টন পদ্মা ব্রিজ নিয়ে একটু গোলমাল করলেন তিনি। তো কাজে ওই সময় ছাড়া 2-3 মাস সময় ছাড়া আমেরিকান লিডারশিপ, আমেরিকান যে যারা দেশ চালায় তাদের সঙ্গে সম্পর্ক ভালো। না, একটা জিনিস যে সবচেয়ে যে আমরা মনে রাখি যেটা, সেটা মুক্তিযুদ্ধের সময় শ্রী এডওয়ার্ড কেনেডি যখন কলকাতায় এসেছিলেন, ওয়েস্ট বেঙ্গলে তিনি ঘুরলেন এবং তার যে বক্তৃতা যখন তিনি আমেরিকায় গিয়ে দিলেন, তিনি কংগ্রেসে সিনেটে দিলেন, সেটা একটা বিরাট ইনফ্লুয়েন্স হয়েছিল। কিন্তু তাতে হেনরি কিসিঞ্জার এবং নিক্সন ডিড নট চেঞ্জ। তো দ্যাট ইজ দেয়ার পলিটিক্স। কিন্তু সে যে বক্তৃতা দিয়েছে, দ্য হোল ওয়ার্ল্ড লিসেন টু দ্যাট। কাজে সেটা আমাদের পক্ষে তারা এইভাবে কাজ করেছেন। কিন্তু তাছাড়া যে আমরা যেমন জিএসপি আমরা আগেও পাইনি, এবারেও পাবো না আমরা। এর ভিতরে একটা কথা আপনাকে বলতে হবে যে there is more than what we are seeing now. What actually he has in mind? এখানে অনেকে অনেক প্রশ্ন করেছে বা করছে। যেমন ডেভিড ফ্রেঞ্চ, আপনার একজন কলামনিস্ট এবং রাইটার, তিনি টাইম ম্যাগাজিনে লেখেন। তিনি বলছেন যে সাম কাইন্ড অফ কনস্পিরেসি, সে মুখে বলছে কনস্পিরেসি হচ্ছে ডেমোক্রেটসরা করছে, বাট অ্যাকচুয়ালি হি ইজ ডুইং সাম কনস্পিরেসি। হোয়াট ফর? যে কিসে? সে আমেরিকাকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সে একটা যে আইডেন্টিটি রাষ্ট্র যেটাকে বলা হয়, যেরকম হিটলার ছিল, যেরকম এখন তার্কিকে বলা হচ্ছে এরডোয়ান, দেন নর্থ কোরিয়া আছে, তো এইরকম, এমনকি ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট। আইডেন্টিটি পলিটিক্স যে দেশে আসে, সে দেশটা সাধারণত রাইটিস্ট হয়, আল্ট্রা রাইটিস্ট। এবং আল্ট্রা রাইটিস্ট হওয়ার কারণটা কি? যে তারা ভাবে যে তারাই একমাত্র রাষ্ট্র, তারাই একমাত্র ক্ষমতা, যে দেশটাকে তারা ভালো করতে পারবে। এর ভিতরে যে কত রকমের যে সমস্যা আছে একটা দেশের, যে ইভেন আমেরিকা, যে যখন সে বলছে যে আমেরিকা ফার্স্ট, এই আমেরিকা ফার্স্ট বলে কিন্তু সে সমস্ত রকমের দুর্নীতি করেছে। এমন কোনো দুর্নীতি নেই যে তা এবং সে আর তার ফ্যামিলি করেনি। আপনাকে আমি আগেই বলেছি। এখানে একটি কথা আমাদের ভাবতে হবে যে আমেরিকা ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কান্ট্রি ফর অল অফ আস। আমরা কেউই চাইবো না যে সেখানে সিস্টেমকে কোনোভাবেই একজন ব্যক্তির জন্য এটা ক্ষতি হতে পারে। তো ভালো খবর হচ্ছে যে যখন গোনা হচ্ছে ওই 4-5টা অঙ্গরাষ্ট্রে, সো কল্ড ব্যাটল গ্রাউন্ড স্টেটস, তখন তিনি সুপ্রিম কোর্টে বলেছেন যে এটাকে বন্ধ করো। সুপ্রিম কোর্ট রিফিউজ টু রিসিভ, দিস ইজ এ গুড থিং। সুপ্রিম কোর্টে 6 জন হচ্ছে, 9 জনের ভিতরে 6 জন হচ্ছে রিপাবলিকান। লেটেস্ট একজন মহিলা গেলেন রিপাবলিকান। তো তারা না বলে দিয়েছে যে না, এটা হচ্ছে প্রক্রিয়া ঠিকই আছে আমাদের চোখে, লেট দি ইলেকশন বি ওভার, লেট দি কাউন্টিং বি ওভার, উই ডোন্ট সি এনি প্রবলেম দেয়ার। তো তিনি কালকে আবার যাচ্ছেন সুপ্রিম কোর্টে। আমার ধারণা যে এবারেও সুপ্রিম কোর্ট থেকে তিনি খুব একটা, যেটাকে আমরা বলি বাংলাতে বলি যে খুব পানি পাবেন না তিনি, যে ধারণা আমার। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করিনি, তবে এটা আমি খেয়াল করেছি যে তার সঙ্গে আমার কিছু যোগাযোগ ছিল সেই বহুদিন আগে। বর্তমান আমেরিকার যে আপনার ডিফেন্স মিনিস্টার ছিলেন এসপার, হি হ্যাজ রিজাইন 10 days ago, এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্টের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নাই, কিন্তু তার পলিসির সাথে আমি একমত না বলে আমি রিজাইন করলাম। না, এই সাথে কিন্তু আপনার there are 4-5 জেনারেলস, তারা ট্রাম্পের আগে তো যখন সে
যে ব্ল্যাক লাইফ ম্যাটার্স এটসেট্রা, তখন তো হয়েছে একদল। এবার আবার তারা বলেছে যে হি ইজ আনফিট টু বি দ্য প্রেসিডেন্ট অফ এনি কান্ট্রি, লেট অ্যালোন আমেরিকা। কাজেই কোনোভাবেই যেন তাকে বেশি দিন হোয়াইট হাউসে থাকতে যেতে না হয়, যেটা তার প্রাপ্য। সেই যে চা খাওয়া পর্যন্ত, ওইটা চা খাওয়ার দিনটা হবে যেটা আপনার আপনাদের সাকি সাহেব বলছিলেন আমেরিকা থেকে, ওই দিনটা কিন্তু লাস্ট ডে। হি হ্যাজ টু মুভ আউট অফ দ্য হোয়াইট হাউস ওই দিনে চা খাওয়ার পরে। এটা হল ট্র্যাডিশন ওভার দি পাস্ট 274 ইয়ার্স। তো এখানে যে কথাটা মহিনুল সাহেব বললেন, এটা একটা ইন্টারেস্টিং কথা, আমি এটা বলে শেষ করি এই পর্যায়ে। সেটা হলো যে মিট রমনি এবং a few other senators and congressmen, সেনেটর ব্লান্ট, ম্যাকড্যানিয়েল, তারা মিট রমনি সবচেয়ে সিনিয়র, তো তারা একত্রে হয়েছে এবং তাদের এই খবরটা আগে থেকে, দে আর মোর পিপল, মুখে বলেনি কথা আগে, কিন্তু এখন তারা কথা বলছে। দে ওয়ান্ট ট্রাম্প টু ফলো দি রুলস, এবং যে আমেরিকান ডেমোক্রেসিকে তুমি ধ্বংস করার ক্ষমতা তোমাকে দেয়নি, আমরা দেবো না তোমাকে। উই রিপাবলিকানস, আমরা তোমাকে দেবো না। বাট দের আর পিপল, সাম পিপল, যেমন আপনার যে জুডিশিয়াল কমিটির প্রধান, যে এরকম 3-4 জন আছে, ইনক্লুডিং, ভেরি স্যাড, ইনক্লুডিং দি স্পিকার অফ দ্য সিনেট। দুষ্ট লোক, খুবই দুষ্ট লোক সে বলল অনেক কিছু, কিন্তু সে পরিষ্কার করে কিছু বললো না, নাথিং এগেইনস্ট দ্য প্রেসিডেন্ট। বাট দেন সে এটাও কিছু বললো যে হ্যাঁ আমাদের সিস্টেম আমাদের আছে, এত বছরের সিস্টেম, আমরা সেটাকে ভাঙতে পারবো না। কিন্তু হি ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য প্রেসিডেন্ট, যে না, হি শুড লিভ, হি শুড অ্যালাউ, হি শুড কোঅপারেট উইথ দ্য নিউ প্রেসিডেন্ট ইলেক্ট। কারণ যে এই অবস্থা, যে করোনার আজকে গতকাল মারা গেছে আপনার 1,000-এর বেশি, 1,500 মারা গেছে। এই যে ইলেকশনের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে 1,500 মারা গেছে ফর দ্য লাস্ট 2 days। আমেরিকা মতো দেশ, ভেবে দেখেন যে the richest country in the world, most advanced country technologically in the world, China is just getting up with them, excepting a few areas. আমেরিকা এগিয়ে আছে, এআই, তারপরে আপনার এআই ইন পার্টিকুলার, অ্যান্ড দেন 5G টেকনোলজি। সেখানে যে কথাগুলো আপনার দোজ হু লাভ দি কান্ট্রি, তারা বলছে যে কথাগুলো, ইনক্লুডিং সাম মেম্বার্স অফ দ্য সিনেট অ্যান্ড কংগ্রেস, কয়েকটাতে নাম বলেছেন, কিন্তু দেয়ার মেজরিটি ওয়ান্ট হিম টু গো। এই জিনিসগুলো এখন, হোয়াই ইজ ইট ডুইং দ্যাট? এখানে প্রশ্ন অনেকে করছে যে হোয়াই ইজ ইট ডুইং দিস, তার কি ইন্টারেস্ট আছে? সে চায়নাতে $1 বিলিয়ন ইনভেস্ট করেছে, সেখানে $1 মিলিয়ন সে ট্যাক্স দিচ্ছে, ফেডারেল গভর্নমেন্টকে সে ট্যাক্স দিয়েছে $750। ব্যাপারটা স্যার এরকম যে প্রেসিডেন্ট পোস্টটাকে সে তার ব্যবসাকে প্রসারিত করার জন্য সে ইউজ করেছে এবং করতে চাচ্ছে। বাট দেন সাম অফ দি থিঙ্কার্স, পলিটিশিয়ানস, তারা দে থিঙ্ক সামথিং মোর দ্যান দ্যাট। আইডেন্টিটি পলিটিক্স করে সে আমেরিকাকে কি ভেঙে দেবে কোনো রকমের কিছু? মানে এই যে যদি একটা সে যে বললেন যে ওর ট্রাম্পের লোকজন রাস্তায় নেমেছে, ইউ সি দেয়ার আর পিপল, কুক্লাক্সকার আছে, আল্ট্রা রাইটিস সেখানে আছে, যারা ইউনো দেয়ার সিরিয়াস প্রবলেমস। ইউ সি কাজেই এরা দে হ্যাভ বিন কন্ডেমড। যে condemned with whom? With Jim Crow. Jim Crow was the guy who was the father of all this anti-black. স্যার ধন্যবাদ। কাজে এইটা যেন না আসে আবার, এটা রিপাবলিকানসরাও চায় না। মানে তারা আসলে প্রতিষ্ঠানটাকে টিকে রাখতে চায়। জি ধন্যবাদ। মনিল ভাই, আপনি নিশ্চয়ই কিছু বলবেন। তার আগে আমি যেটি স্যারকেও করেছি অনেকটাই, তো এখন ডেমোক্রেট আসুক আর রিপাবলিকান আসুক, ট্রাম্প থাকুক আর জো বাইডেন আসুক, কূটনৈতিক ক্ষেত্রে তো তাদের খুব বেশি পরিবর্তন হবে না। তো তার মধ্যে থেকেও আমাদের যে বিষয়গুলো প্রত্যাশিত, যেগুলো এখন বাংলাদেশ পলিসি, আমেরিকার ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ পলিসি কিংবা জো বাইডেনের আসন্ন প্রশাসনের আগামী জো বাইডেন প্রশাসনের বাংলাদেশ পলিসি আর বাংলাদেশের আমেরিকান পলিসি, এটার একটা সিনক্রোনাইজিং করতে হবে এবং আছে।
ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্বার্থ কি যুক্তরাষ্ট্রে আমাদের স্বার্থ হচ্ছে আমাদের প্রায় 8 থেকে 9 লক্ষ 1 মিলিয়নের কাছাকাছি বাংলাদেশি থাকে, বাংলাদেশি নাগরিক থেকে, ওরা পড়াশোনা করে, ওরা মেইন স্ট্রিমে কাজ করে, বিভিন্নভাবে অবস্থান করতেছে। আমাদের কিছু ইমিগ্রেন্ট ইস্যু আছে যেটা আমাদের ফ্যামিলিজ যায় কিংবা এটা বন্ধ হয়ে আছে, এটা আমরা উপকৃত হব। আরও আছে আমাদের সবচেয়ে বড় পণ্যের বাজার হচ্ছে আমরা রপ্তানি করি গার্মেন্টস, একচেটিয়া গার্মেন্টস, সবচেয়ে বড় ডেস্টিনেশন হচ্ছে যুক্তরাষ্ট্র। এখন আমাদের এটা কি বন্ধ করে দিবে? আমাদের বন্ধ করলে ওরাই বিপদে পড়বে। আমাদের পণ্য দরকার, আমরা পণ্য পাঠাবো, গার্মেন্টস পোশাক পাঠাবো, ওরা নেবে। আর এটা হচ্ছে যে আমাদের যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি যে অ্যাক্সেস একটা বড় ইস্যু আছে। তারপরে আমাদের সম্প্রতি আমাদের কিছু কৌশলগত বিষয় দাঁড়িয়েছে, সামরিক সম্পর্ক, ডিফেন্স ট্রেড, ডিফেন্স বাণিজ্য, এগুলো আছে। আর যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এটা ট্রাম্পের আমলে খুব বেশ জোরে সোরে অগ্রসর হয়েছে এবং আমাদেরকে ভূ রাজনৈতিক আঞ্চলিক অবস্থান, আজকে পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব আছে যে কোনো প্রশাসনের কাছে। ট্রাম্প প্রশাসন বলেন, বাইডেন প্রশাসন বলেন, বারাক ওবামা প্রশাসন, সবার কাছে আছে। সুতরাং আমাদের ব্যাপারটা এমনভাবেই হবে এবং আমাদের অবস্থান আছে। আর আমাদের বড় ইস্যু আছে এই যে পণ্যের বাইরে গত 3 বছর ধরে আমাদের রোহিঙ্গা ইস্যু, 11 লক্ষ রোহিঙ্গাকে আমরা অবস্থান দিয়েছি এবং আমরা ভরণ পোষণ দিচ্ছি, আমরা এদেরকে পাঠাতে চাই। যুক্তরাষ্ট্র আমাদের বড় একটা অংশীদার এবং আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, ভূমিকা রাখছে, স্যাংশন দিচ্ছে, অবস্থান নিচ্ছে। আমাদেরকে এই রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য বড় একটা আর্থিক অনুদান দিয়েছে, শত শত মিলিয়ন ডলার দিয়েছে। সুতরাং এই ইস্যুটা আমাদের গুরুত্বপূর্ণ এবং আমাদের পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বৈশ্বিক সভায় যুক্তরাষ্ট্র আমাদের পাশে, আমাদের পক্ষে অবস্থান নিয়েছে। এটা আমাদের বড় স্বার্থ এবং আমাদের অবস্থানের তেমন কোনো পরিবর্তন হবে না। যুক্তরাষ্ট্রের অবস্থান, প্রশাসনিক অবস্থানও খুব বেশি হবে না। গত 1 মাসেরও কম সময় আগে এই ট্রাম্প প্রশাসনের একজন বড় কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন, ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ডিপার্টমেন্ট। উনিও যে কাজগুলো করে গেছেন এটারই ধারাবাহিকতা থাকবে। একটা ফরেন পলিসি এবং 1-to-1 পলিসি আমেরিকার স্ট্যাটিক থাকে, স্থির থাকে। তবে বৈশ্বিকভাবে কিছু পলিসি, চায়না পলিসি, মধ্যপ্রাচ্য পলিসি, সেটা পরিবর্তন হবে, আউটলুক চেঞ্জ হবে, দৃষ্টিভঙ্গি এবং মোডাস অপারেন্ডি চেঞ্জ হবে। মধ্যপ্রাচ্যে তো অনেক কিছু চেঞ্জ হয়, সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে হয়। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এই নির্বাচন হয়ে গেল 3 তারিখ, একদিন আগে, আজ থেকে 4 দিন পর ফল হলো এবং মেজরিটি পেল, রিসাউন্ডিং ভিক্টরি যেটা বলা হয়, এবং ব্যাপক একটা বিজয় পেল। এখন যেটা ট্রাম্পের অবস্থান, এটা আমার ধারণা পরিবর্তন হবে। আর 20শে জানুয়ারি আমেরিকার নতুন প্রেসিডেন্ট শপথ নেয়, এই একটা প্রক্রিয়া আছে। আর এই যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার যে রানিং মেট ভাইস প্রেসিডেন্ট হ্যারিস, কামালা, তারা একটা ইন্টারিম টিম গঠন করে প্রশাসনিক কাজগুলো করবে, তথ্য আদান প্রদান, প্রস্তুতিমূলক কাজ। এরপরে একটা ওয়েবসাইট চালু করে একটা সুন্দর একটা নেটওয়ার্কিং করবে, যেখানে বিভিন্ন শত শত হাজার হাজার কর্মচারী চেঞ্জ করতে হবে, পলিসি মেকার চেঞ্জ করতে হবে পার্টি পরিবর্তনের পর। 14ই ডিসেম্বর একটা ইলেকট্রাল মিটিং হবে, ইলেকট্রাল ভোটে যারা নির্বাচিত হয়েছে তারা আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে, জো বাইডেনকে, নতুন প্রেসিডেন্টকে একটি ভোট দিবে কিংবা আনুষ্ঠানিকতা। 6 জানুয়ারি কংগ্রেসের অনুমোদন লাগবে এই নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ। এরপর 20শে জানুয়ারি আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবে। এই হচ্ছে প্রক্রিয়া। জি, সেই প্রক্রিয়া সুস্থভাবে সম্পন্ন, আমরা সে আশা করি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে যুক্ত ছিলেন ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকি, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ছিলেন লস্কর আল মামুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ডক্টর ওয়ালির রহমান এবং মাইনুল আলম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।